এই পর্বে আমরা আলোচনা করব বাংলা শব্দে আই বা আইয়া থাকলে তার ষাটলিপি কী ধরনের হবে। শুরু করার আগে একটা বিষয় বলে নিচ্ছি, প্রত্যেক ভিডিওতে আমি 2টা করে নিয়ম আলোচনা করতাম, কিন্তু দেখা যাচ্ছে যে 2টা করে নিয়ম আলোচনা করলে বিস্তারিত বোঝানো যাচ্ছে না। ভিডিও বেশি বড় করলেও সমস্যা হয়ে যাচ্ছে, আবার বেশি ছোট করলেও বিস্তারিত বোঝানো যাচ্ছে না। যার কারণে এখন থেকে একটি করে নিয়ম নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আশা করছি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা সহজেই শিখতে পারবেন। বিস্তারিত আলোচনা করলে বিভিন্ন শর্টকাট ট্রিকগুলোও সুন্দরভাবে আলোচনা করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যদি কোনো বাংলা শব্দে আই বা আইয়া থাকে বা উচ্চারিত হয়, তবে ষাটলিপির আই, আপনাদের হয়তোবা মনে আছে যে আমরা অতিরিক্ত একটা শিখেছিলাম আই। আইয়ের জন্য যে আচরটা আছে গণিতে থিটা চিহ্নের মতো, এই থিটাকে যুক্ত করে শব্দ গঠন করতে হবে। এবার আসুন আমরা কিছু শব্দ প্র্যাকটিস করি। প্রথমে দেখুন সানাই। যদি লিখি আমরা সানাই, দন্ত স আকার ন আকার, এই যে আই, থিটা চিহ্ন দিলাম, আই হয়ে গেলে সানাই। সা নাই। এবার যদি দিই আমরা বড়াই, যে ব রয় আকারে রা, এই আসি বড়াই, মানে আই বা আইয়া। এখানে আমরা আই পেলাম, আমরা আই বড়ার সঙ্গে বর আই, বর যোগ আই, বড়াই। আই যুক্ত হওয়ার কারণে এই থিটা চিহ্ন যুক্ত করে আমরা শব্দটা গঠন করলাম। অনুরূপভাবে কড়াই, দেখেন এই যে ক, এই যে র আকার, এই যে রশ্মি, কড়াই, কড়া আই, কড়াই। অনুরূপভাবে বাজাই, ব আকার, এই যে বর্গের জ আকার, আই, বাজাই। অনুরূপভাবে আমরা লিখব খাই, লক্ষ্য করুন, খ আকার, এই দিলাম খাই, খাই হয়ে গেল। অর্থাৎ আমরা এই যে থিটা চিহ্ন যুক্ত করছি, থিটা চিহ্ন যুক্ত করলেই আই হয়ে যাচ্ছে। অনুরূপভাবে দেখেন আমরা লিখব এবার ভাইয়া, ভাইয়া, এই যে ভাইয়া। আই বা আইয়া, এই যে বলেছে আই বা আইয়া, আপনারা এখানে লক্ষ্য করুন, আমরা লিখেছি আই, আই বা আইয়া। এখানে কিন্তু আমরা আইয়া পেয়েছি। উপরেগুলোতে পেলাম আমরা আই, সানাই, বড়াই, কড়াই, বাজাই, খাই, এগুলোতে আই পেয়েছি। এবং ভাইয়ের ক্ষেত্রে লক্ষ্য করুন, আমরা কিন্তু আইয়া পেয়েছি। অর্থাৎ আই বা আইয়ার জন্য এই যে আমাদের অতিরিক্ত যে আইটা আছে, এই আইটাকে যুক্ত করে শব্দ গঠন করতে হবে। তার মানে কি, ভাইয়ের ক্ষেত্রে আমরা এই ফাই চিহ্ন যুক্ত করেই ভাইয়া লিখে ফেললাম। অনুভবে পাইয়া, পাইয়া। বাজাইয়া, ব আকার জ আকার আইয়া, যে বাজাইয়া, বাজাইয়া। দেখাইয়া, দে খাইয়া, এই দেখেন দেখাইয়া। সবাই, সবাই, স বয় আকার বাই, যে সবাই। লক্ষ্য করুন আমরা সবাই লিখলাম। এখন আপনারা যখন প্র্যাকটিস করবেন, অবশ্যই প্রথমে শব্দ দেখে দেখে করবেন। আপনাদের প্রথমে সময় লাগবে। আপনারা বলতে পারেন যে এত ধীরে ধীরে লিখছেন কেন আপনি। প্রথমে আপনাদেরকে ধীরে লিখতে হবে, কারণ আপনি তো প্রথমে এক্সপার্ট হবেন না, আপনাকে প্র্যাকটিস করেই এক্সপার্ট হতে হবে। যার কারণে আমি ভেঙে ভেঙে করছি। যত স আকার ন আকার আর সেই সানাই, সানাই, বড়াই। আমি যদি লিখতাম একদম যেমন সানাই, সানাই, যদি লিখতাম এইভাবে সানাই, তাহলে এটা কিন্তু প্রফেশনাল হয়ে যেত। কিন্তু আপনারা তখন শিখছেন। আমি যদি প্রফেশনালি লিখে ফেলি তাহলে তো আপনাদের বোঝার সমস্যা হবে, আপনারা সহজে বুঝতে পারবেন না। যার কারণে আপনাদের বোঝানোর জন্য আমি ধীরে ধীরে লিখছি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবার চলুন আমরা কিছু বাক্য গঠন করি। এবার আমরা বাক্যগুলোকে অনুবাদ করব। আমি আপনাদেরকে বারবার এই কথাটাই বলেছি যে আপনারা প্রথমে শর্ট হ্যান্ড লিখবেন এবং পরে প্র্যাকটিস করবেন, বাংলায় অনুবাদ করবেন। আপনারা লক্ষ্য করুন এখানে আমাদের জন্য বড় বৃত্ত ব্যবহার করেছি।
আপনাদের হয়তোবা মনে আছে প্রথম পর্বে আমরা এ আর জন্য যে বড়বৃত্ত ব্যবহার করেছি এবং এর সহায়ক ক্রিয়া হিসেবে আমি, আমার, আমরা, আমাকে, আমাদের ব্যবহার করেছি। এজন্য এখানে আমরা ব্যবহার করার জন্য বড়বৃত্ত ব্যবহার করা হয়েছে। যদি আমরা লিখতাম সরেয়া ম রয়াকারেরা আমরা, তাহলে এটি লিখতে অনেক সময় লাগতো। যখন আমরা শুধু বড়বৃত্ত দিয়েছি, বড়বৃত্ত দ্বারা আমরা বুঝিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় অনেক সেভ হয়েছে। এজন্য আমাদের সহায়ক ক্রিয়ার ব্যবহার জানতে হবে। এটাকে প্রয়োজন আপনাদের মুখস্থ করে রাখতে হবে। যদি মুখস্থ নাও করেন সমস্যা নেই, বেশি বেশি প্র্যাকটিস করলে এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা দেখেন সবাই, র আকার জ আকার রাজা, রাজা। এবার লক্ষ্য করুন সানাই, দন্ত স আকার নাই, আই যুক্ত হয়েছে এখানে, সানাই বা যাইয়া, আইয়া এখানে যুক্ত হয়েছে, বা যাইয়া বধূ, বধূ এলো, এলো, এলো ঘ রয়কের রে ঘরে। এখানে লক্ষ্য করুন ট ত খণ্ড তর জন্য যে আচর, সে আচর ব্যবহার করেছি আমরা। ট ত খণ্ডতর জন্য সহায়ক ক্রিয়াসমূহ আপনাদের সম্ভবত মনে আছে যে এখানে আমরা সহায়ক ক্রিয়া হিসেবে তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের ব্যবহার করেছিলাম। তাই এখানে তোমাকে ব্যবহারের জন্য আমরা এই আচরটা ব্যবহার করেছি। যদি আমরা শুধু লিখতাম তোমাকে, দেখেন তাহলে তয় ওকার তো, ম আকার, ক একারে কে, তোমাকে, অনেক বড় হয়ে যেত কিন্তু কিন্তু আমরা সেটা করব না, আমরা এই জন্য সহায়ক ক্রিয়া ব্যবহার করব। তাহলে লক্ষ্য করুন তোমাকে সমাজে, সমাজে লড়াই, লড়াই করে টিকে, টিকে থাকতে হবে। এখানেও আমরা সহায়ক ক্রিয়ার ব্যবহার করেছি। লক্ষ্য করুন সহায়ক ক্রিয়ার ব্যবহার কিন্তু আসছে, অনেক আসছে। এখন আমরা দেখেন এখানে আবার নাই লিখে উপরে 2 দিয়েছি, তার মানে নাই, 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 নাই। এটা একটা ট্রিক্স, আপনাদেরকে এরকম ট্রিক্স ব্যবহার করতে হবে দ্রুত লেখার জন্য। এখানে আমাদের সহায়ক ক্রিয়ার ব্যবহার হয়েছে আমার ঘরে ক আকার ন কোনো, ত আকার ল আকার তালা নাই। এখন আপনারা বলতে পারেন যে সহায়ক ক্রিয়ার জন্য তো একটা আচরের জন্য তো সহায়ক ক্রিয়া অনেকগুলো, সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে কোনটা এখানে ব্যবহার করব? এখানে আপনারা বুঝবেন বাক্য দেখেই। হয় দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা টর জন্য যে আচর এটা ব্যবহার করেছি এবং এটার জন্য তোমাকে সহায়ক ক্রিয়াটা ব্যবহার করেছি। এখন এর জন্য কিন্তু তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের সবই হতো, কিন্তু আমরা তোমাকে কেন ব্যবহার করলাম এখানে? আপনি লক্ষ্য করুন এখানে যদি আমরা তোমাকে না দিয়ে তুমি লিখতাম, ধরেন তুমি লিখলাম এখানে, তুমি সমাজে লড়াই করে টিকে থাকতে হবে, তাহলে কিন্তু বাক্যটা মিলছে না। তার মানে এখানে আপনারা তখন বুঝে যাবেন যে এখানে তোমাকেই লিখতে হবে, তোমাকে সমাজে লড়াই করে টিকে থাকতে হবে। তার মানে আপনারা যখন বাক্য গঠন করবেন, বাক্য দেখেই বুঝবেন কখন তুমি লিখতে হবে, কখন তোমাকে লিখতে হবে, কখন তোমাদের লিখতে হবে। অথবা এটা আপনি এখানে তোমাকে তোমাদেরও লিখতে পারতেন, তোমাদের সমাজে লড়াই করে টিকে থাকতে হবে, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই পর্বে আমরা শিখব বাংলা শব্দে আয় বা আও এর ব্যবহার, অর্থাৎ
যদি কোনো বাংলা শব্দে আয় বা আও থাকে বা উচ্চারিত হয় তবে তার শর্ট হ্যান্ড কীরকম হবে, সেটাই আজকের আলোচ্য বিষয়। শুরু করার আগে একটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো পর্ব শুরু করবেন বা লেসন শুরু করবেন তার আগে অবশ্যই পূর্বে যেগুলো শিখেছেন সেগুলো প্র্যাকটিস করে আসবেন, একবার করে প্র্যাকটিস করে নেবেন। কেননা প্র্যাকটিস না করলে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। শর্ট হ্যান্ড যেহেতু শুধু চিহ্নের ব্যবহার, বিভিন্ন আচরের ব্যবহার, তাই আপনাদেরকে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে এই চিহ্নগুলো বা আচরগুলো আপনাদের আয়ত্তে আসবে। তাহলেই পরবর্তী যে পর্বগুলো শিখবেন এগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লক্ষ্য করুন, যদি কোনো শব্দে আয় বা আও থাকে বা উচ্চারিত হয় তবে উক্ত শব্দ গঠনের সময় বহুবচনের সরা এবং ও, অর্থাৎ সরার জন্য যে আমরা আচর শিখেছিলাম বড়বৃত্ত এবং ও, আমাদের মনে আছে ও অন্তস্থের জন্য আমরা ইউ শিখেছিলাম, ছোট ইউ, এই দুটো যোগ করে এইভাবে দিতে হবে, ই এর মতো, ইংরেজি ছোট হাতে ই এর মতো এই আচরকে যুক্ত করে লিখতে হবে। এখানে লক্ষ্য করুন, আর জন্য আমরা শিখেছি হচ্ছে বড়বৃত্ত এবং ও অন্তস্থ জন্য শিখেছি ইউ এর মতো, ছোট ইউ। এই দুটোকে যুক্ত করতে হবে। যুক্ত করলে দেখেন বড়বৃত্ত যুক্ত করে ইউ হয়েছে। এই যে এটা হয়ে যাচ্ছে আয় বা আও। আয় বা আওটা, এই আয় বা আওটা কিন্তু সরাসরি বাক্যে শব্দে থাকে না সাধারণত, এটা উচ্চারিত হয়, এটা কিন্তু উচ্চারিত হয়। বলি জ্বালায়, এখানে কিন্তু আয় আছে, দেখেন সরাসরি আয় কিন্তু নেই, এই যে আকার, কিন্তু এখানে আকার হিসেবে আছে, আটা এখানে আছে আকার হিসেবে, আর অন্তস্থ আছে, এই যে অন্তস্থ। তার মানে কি, এখানে আমরা আটা পাচ্ছি আকার হিসেবে, সরাসরি থাকবে না। তার মানে আমরা সরাসরি আয় কিন্তু পাচ্ছি না, আয় বা আও পাচ্ছি না, আমরা পাচ্ছি আকার, অন্তস্থ এবং ও পাচ্ছি। হ্যাঁ, তাহলে লক্ষ্য করুন, সরার জন্য পাচ্ছি আমরা আকার এবং অন্তস্থীয় বা ও, আর এই আর জন্য হচ্ছে বড়বৃত্ত এবং অন্তস্থীয় বা ওর জন্য হচ্ছে ইউ। এই দুটো যুক্ত করে আমরা ইংরেজি ই এর মতো লিখছি। এবার আসুন আমরা কিছু শব্দ প্র্যাকটিস করি। আমরা যদি লিখি পায়রা, লক্ষ্য করুন, পায়রা লিখব আমরা প আকার আয় রা, লক্ষ্য করুন পায়রা। আপনারা মনে করতে পারেন যে আয় বা আও থাকলেই যে আমরা এইভাবে লিখব, এই চিহ্ন মনে রাখতে হবে। কোনো মনে রাখার দরকার নেই, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা সবসময় মনে রাখবেন এখানে দেখেন আছে এবং অন্তস্থ আছে। তার মানে কি, আর জন্য আমরা বড়বৃত্ত জানি এবং অন্তস্থের জন্য আমরা কি ইউ জানি, এই দুটোকে যুক্ত করে লিখছি, আমরা যুক্ত করে লিখছি। এখানে এই যে সহজে বোঝা যাচ্ছে এটা অন্তস্থীয়। তার মানে কি, এই চিহ্ন আয় হলেই বা আও হলেই যে এই চিহ্ন হবে আমাদেরকে মুখস্থ করতে হবে, কোনো প্রয়োজন নেই, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু মনে রাখবেন আর জন্য বড়বৃত্ত, অন্তস্থের জন্য ইউ, আমরা জানি, আগে শিখেছি, প্রথম পর্বে শিখেছি এটা। এই দুটোকে যুক্ত করে শুধু আয় হয়ে যাচ্ছে, বা এটা তো অন্তস্থ ও হয়, তাই না? তার মানে অন্তস্থ এবং ও জন্য এই যে ছোট ইউর মতো লিখছে, ছোট ইউ। তার মানে কি, যদি আও হয় তাহলে আওয়ের জন্য ও জন্য ছোট ইউ, অন্তস্থের জন্য ছোট ইউ। তাহলে আমরা কি বুঝলাম, আয় বা আও দুইটাই একই রকম আসছে, একই রকম। তাহলে আমাদের আর মুখস্থ করতে হলো না, আমরা বুঝবো যে এখানে আছে এবং অন্তস্থ আছে। বুঝবো যে এই এবং অন্তস্থ একসঙ্গে যুক্ত করে লিখবো, এটাকে আমরা আলাদা আলাদা করে না লিখে যুক্ত করে লিখব। এবার লক্ষ্য করুন, টায়রা, আমরা কি জানি, ট আকার, এই যে আয় অন্তস্থ দিলাম, রয় আকার রা, টায়রা। তারপর কি এবং অন্তস্থ যুক্ত হলো কিন্তু টায়রা। আপনাদের কি মনে রাখার প্রয়োজন আছে, মুখস্থ করার প্রয়োজন আছে যে আয়ের জন্য আমাকে এই চিহ্ন মনে রাখতেই হবে? না,
সহজেই, মোট কথা প্রত্যেকটা জিনিসকে খুব সহজভাবে নেন, কোনো জটিল করার প্রয়োজন নেই, মুখস্থের দিকে যাবেন না। মুখস্থ গেলেই সেটা মনে থাকে না, মুখস্থ জিনিস খুব দ্রুত মানুষ ভুলে যায়। এই জন্য আমরা আ অন্তস্থীয়, এটা মনে রাখবো, আ এবং অন্তস্থীয়কে আমরা যুক্ত করে লিখেছি। এবার লক্ষ্য করুন, আমরা যদি জ্বালায় লিখি, জ্বালায়, জ আমরা জানি জ উপর থেকে নিচ, জ আকারে যা দিলাম। এবার কি লাই, ল এর সঙ্গে আয় আছে, ল আকার, এই যে লাই, যা লাই। তাহলে কি আমাদের মুখস্থ করতে হলো? মুখস্থ করার প্রয়োজন নেই, আ আছে, অন্তস্থ আছে, আ দিলাম, অন্তস্থ দিলাম, যুক্ত করে দিলাম, আয় হয়ে গেল। আমাদের কোনো মুখস্থ করার প্রয়োজন থাকলো না। অন্যভাবে পোড়ায়, লক্ষ্য করুন, পোড়ায় বা পোড়ায় বা পোড়াও, আয় বা আও একই উচ্চারণ, যেগুলোকে পোড়াও, সেম আচর হয়, সেম আচর আসবে। দেখেন, পো রয়াকের রাও, পোড়াও বা পোড়ায়, পো রয়াকের রাও, পোড়াও বা পোড়াও, পোড়ায়, একই জিনিস, পোড়ায় বা পোড়াও। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা লিখব বায়না। লক্ষ্য করুন, আমরা প্র্যাকটিস করছি, আপনারা এগুলো বারবার লিখে প্র্যাকটিস করবেন, একটা করে শব্দ বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার হাতের জড়তা কেটে যাবে। কারণ এখানে শর্ট হ্যান্ড মানে হচ্ছে শুধু প্যাচ, দেখেন বিভিন্ন প্যাচ দিয়ে লিখছি আমরা। আপনার প্র্যাকটিস না করলে হাতের এই জড়তাটা কেটে যাবে না, আপনাদের এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বায়না, দেখেন আমরা দিলাম বায়না, 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 বায়না। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখেন অনেক সময় আঁচড় বিভিন্ন দিকে চলে যেতে পারে। বায়না, যে আমি লিখলাম বায়না, একবার আকারটা উপরের দিকে গেল, একবার নিচের দিকে গেল, উপরের দিকে গেল, একবার নিচের দিকে গেল। এটা স্বাভাবিক, কারণ আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে বিভিন্ন রকম ভুলভাল লিখবেন। এটা আপনার জন্য ভালো, কারণ ভুল না হলে আপনারা শিখতে পারবেন না। যখন মনে করলেন যে না আমি বায়না লিখলাম, আমার নিচে দিলে আকারটা দিলে সুবিধা হচ্ছে, আবার নিচে দেন। আপনার যে মনে হচ্ছে না আমি বায়না আকারটা উপরে দিলে সুবিধা হচ্ছে, সমস্যা না, আপনি বুঝতে পারলেই হলো, আপনি তো বুঝতে পারছেন, আর কোনো প্রয়োজন নেই, আপনি বুঝতে পারলেই এনাফ। কারণ আপনাকে আপনার এই আচর দেখবে না, আপনি অনুবাদ করতে পারলেন কি না, এইটা হচ্ছে মেন জিনিস না, আপনার আচর দেখে আপনি বুঝতে পারলেন কি না, এইটা হচ্ছে মেন জিনিস। এবার আমরা কিছু বাক্য প্র্যাকটিস করি। বাক্য প্র্যাকটিসের একটাই সুবিধা, এখানে আপনার পূর্বের নিয়মগুলোও কিছু চলে আসবে, এটাতে আপনার পূর্বের নিয়মগুলো একটু ঝালাই হয়ে যাবে। আমি বরাবরই যেটা করি, প্রথমে কিন্তু শর্ট হ্যান্ড লিখি, তারপর অনুবাদ করি বাংলায়। এটাতে সুবিধা কি, আপনি যখন বাংলা দেখে দেখে লিখবেন তখন কিন্তু আপনি ধীরে 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 লিখতে পারবেন। কারণ যেমন ট আকার, অন্তস্থীয়, র আকার, আপনি টায়রা এভাবে লিখতে পারবেন। কিন্তু যখন শর্ট হ্যান্ড থেকে বাংলায় করবেন অনুবাদ, তখন আসলে আপনার আসল দক্ষতাটা বোঝা যাবে, আপনি কতটুকু বুঝলেন, কতটুকু জানলেন। কারণ বাংলা থেকে মনে করতে পারবেন, আপনি যখন শিখেছেন তখন বাংলা থেকে আপনার মাথায় আসবে যে টর জন্য এই আচর শিখেছি, আর জন্য এই আচর শিখেছি, আপনার মাথায় আসবে। আর যখন উল্টা করতে যাবেন, রিভার্স করবেন, আচর দেখে বাংলা অনুবাদ করবেন, তখন কিন্তু আপনার দক্ষতার প্রকাশ পাবে যে আপনি আদৌ শিখতে পারছেন কি না। কিন্তু আমাদের কিন্তু মেইন হচ্ছে এই জিনিসটাই মেইন, যে আমাদের শর্ট হ্যান্ড থেকে বাংলা করতে হবে। এই জন্য আমি এই কাজটা বেশি করি, যে আগে অনুবাদ, বাংলা থেকে আমি বাংলা না লিখে শর্ট হ্যান্ড করেছি, এবং এখন শর্ট হ্যান্ড থেকে বাংলা রূপান্তর করব। এখন লক্ষ্য করুন, এই যে টা, এই যে আয় রা লিখলাম আমরা, টায়রা, টায়রা, মা একার মা, থাই একার থাই, মাথায়, এই যে পায়রা, পায়রা, তন্ত নাকা না, চয়েকের চিহ্ন নাচে, নাচে। এবার দেখেন কয়লা, কয়লা, ধন নিচ থেকে উপর, রস্যকার, ধুলে, ধুলে, লক্ষ্য করুন এটা কিন্তু রস্যকার, রস্যকার নিচের দিকে শিখেছি আমরা, লয়কার, ধুলে। তার মানে আপনি এখন বুঝতে পারছেন যে এটা রস্যকার, ধ লিখেছি, ধ রস্যকার, লয়কালে, ধুলে। এবার যেটা ম, ম একটু বড়, ময়লা,
ময়লা যায় না, যায় না। এবার লক্ষ্য করুন, সয়া গয়ের সুগার ন আগুন, একটু বেশি বড় হয়ে গিয়েছে, এটা দন্তন্য একটু ছোটো হবে। আগুন মৃগের জায়গায় যা, ল আকার, আয় আকার অন্তস্থ জ্বালায়, জ্বালাও, এখানে আও হবে, জ্বালাও। ইট রস্যই তো ইট, ইট রস্যটা একটু ছোটো করে দিবেন যাতে আপনার বোঝার সুবিধা হয়, বড়দের আকার বুঝতে আকার মনে হতে পারে। প ওকার র আকার ও, রাও, পোড়াও, পোড়াও। এতক্ষণে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন এসেছে যে আপনি তাই আয়ের জন্য আ অন্তস্থ ব্যবহার করলেন, কিন্তু এখানে মাথায় আয়ের জন্য মাঝখানে ফোঁটা দিয়ে কেন করলেন? আপনাদের মাথায় অবশ্যই প্রশ্ন এসেছে, আমি সেটা জানি। এখানে আবার অনুরূপভাবে যায় ফোঁটা দিয়ে কেন করলাম, যায় না। হ্যাঁ, এই নিয়মটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, এই নিয়মটা শিখে যাবেন। কিছু ক্ষেত্রে আমাদের আয় আ অন্তস্থ ব্যবহার করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ফোঁটা দিয়ে ব্যবহার করতে হবে, আপনাদের বোঝার সুবিধার জন্য। যেটা সুবিধা হয়, যখন যেটা মাথায় আসে, মোট কথা আপনার মনে রাখতে হবে, যেটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন সেটা ব্যবহার করবেন আপনার অনুবাদের সুবিধার জন্য। করেছিলাম। আজকে আমরা আলোচনা করব লেসন 13 নিয়ে। লেসন 13তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা শব্দে অয় অথবা ওই থাকলে, অয় অথবা ওই থাকলে তার আচর কীরকম হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে অয় বা ওই থাকে বা উচ্চারিত হয়, তবে উক্ত শব্দ গঠনের সময় বহুভাষীর ও এবং রস্যই, ওর জন্য শিখেছি আমরা ছোট ইউয়ের মতো এবং রস্যের জন্য ছোট বৃত্ত, এই দুটো যুক্ত করে ইউয়ের সঙ্গে রস্যই যুক্ত করে, ইউয়ের সঙ্গে ছোট বৃত্ত, রস্যের জন্য যেমন ছোট বৃত্ত শিখেছে, যুক্ত করে শব্দ গঠন করতে হবে। এখন লক্ষ্য করুন, অয় স্বর যোগস অন্তস্থ অয়, অর জন্যও আমরা শিখেছি ইউ এবং অন্তস্থের জন্যও ইউ। তাহলে আমরা তো অয়ের জন্য দুইটা ইউ লিখতে পারি না বা এইভাবে লিখতে পারি না, যার কারণে এটা লিখবো আমরা ওই হিসেবে, অ রস্যই ওই হিসেবে, এই চিহ্নটা মনে রাখবো আমরা, এই আচরটি। আবার ওই হিসেবে মনে রাখতে পারেন যে ওইটাকে মনে রাখতে পারেন আপনারা ও যোগ রস্যই ওই হিসেবে। তাহলে আমরা ওর জন্য জানি ছোট ইউ এবং রস্যের জন্য জানি ছোট বৃত্ত, এই দুটো যুক্ত করে আমরা এভাবে আচর দিতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? অয়, অয় বা ওই থাকলে বা উচ্চারিত হলে আমাদের ইউ এর সঙ্গে রস্যই, অ ও অন্তস্থের জন্য ছোট ইউ এবং রস্যের জন্য ছোট বৃত্ত যুক্ত করে লিখতে হবে। আপনারা মনে রাখার জন্য নিজেদের মতো করেও কিছু টেকনিক অবলম্বন করতে পারেন। যেমন আমরা শিখলাম যে ওইটাকে আমরা ও যোগ রস্যই লিখলাম, ও যোগ রস্যই লিখে আমরা ওর জন্য ইউ এবং রস্যের জন্য ছোট বৃত্ত ওই লিখলাম, এভাবে লিখলাম, এটা মনে রাখার জন্য। আবার অয়, অয়টাকে আমরা লিখলাম যে ডাবল ইউ যেহেতু হয় না সেজন্য একটা ইউ বৃত্ত ছোট করে দিলাম, একটা ইউ। আপনার এটা কিন্তু সম্পূর্ণ মনে রাখার জন্য, আপনাদের এটাই যে নিয়ম তা কিন্তু নয়, আপনারা মনে রাখার জন্য নিজে একটা করে টেকনিক অবলম্বন করতে পারেন। এই আচরগুলো আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত এগুলো আয়ত্ত আসবে। অথবা আপনারা যদি মনে করেন যে না, আমি বিভিন্ন টেকনিকে মনে রাখবো, বিভিন্ন কৌশল অবলম্বন করব, সেটা আপনাদের বিষয়। কিন্তু আমি যেটা মনে করি, আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এগুলো আপনাদের আয়ত্ত চলে আসবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস যত বেশি করবেন তত এটা আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে, তত আপনাদের সুবিধা হবে, ফ্লুয়েন্সি চলে আসবে।
সহজেই বিষয়গুলোকে চিন্তা করতে পারবেন যে আমাকে আয়ের জন্য কোনটা দিতে হচ্ছে, কোন আচর দিতে হচ্ছে, আওয়ের জন্য কোন আচর দিতে হচ্ছে, আবার আইয়ের জন্য কোন আচর দিতে হচ্ছে। যখন লিখবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তখন এগুলো অটোমেটিক আপনাদের দেখবেন যে মাথায় চলে আসবে লেখার সময়। আমরা যদি কিছু উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে লক্ষ্য করুন, বিজয় যদি লিখি আমরা বিজয়, বিজয় এখানে লক্ষ্য করুন বি জ অন্তস্থিত আছে, বিজয় বি জ অয়, জয়ের সঙ্গে অয় অ অন্তস্থিত যুক্ত হয়েছে, কিন্তু বিজয় সরাসরি অয় কিন্তু নেই, বিজয়। তার মানে নাকি বির জন্য লিখতে হবে জ এবং অয়, তার মানে বির জন্য বীর আচর দিতে হচ্ছে, জয়ের আচর জয়ের সঙ্গে অয় যুক্ত হচ্ছে। তাহলে আমরা যদি লিখি বিজয়, লেখেন বয়ের শিকারী বি, এই যে জ, এই যে অয়, বিজয়, বয়ের শিকারী বি জ অয়, বিজয়। তাহলে কি আর ব দিলাম, রস্বীকার দিলাম, জ দিলাম, জয়ের সঙ্গে অয় যুক্ত করে দিলাম, বিজয়। আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে আমরা যদি লিখি জয়, লক্ষ্য করুন জয়, যে জ অয় জয়, জ অয় জয়, জ অয় জয়। যদি লিখি আমরা হৃদয়, লক্ষ্য করুন হৃদয়, হৃদয়ের জন্য আসছে কি হৃদয়, রয়ের শিখে রি দ, এই যে অয়, হৃদয়। অনুরূপভাবে ক্ষয়, ক্ষয়, যে খ অয় ক্ষয়, ক্ষয় 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 ক্ষয়। এবার লক্ষ্য করুন আমরা লিখব হচ্ছে, যদি লিখি ভয়, তাহলে কি ভয়, যে ভয়ের সঙ্গে অয় যুক্ত করে দিলাম, ভয়। এরকম দই, যদি লিখি দই, দেখেন এবার ওই এসেছে কিন্তু ওই, তাহলে দ সঙ্গে ওই, অয় বা ওই, অয় বা ওই, দইয়ের সঙ্গে ওই এসেছে, দ ওই দই, দ ওই দই। আপনারা একবার বারবার লিখবেন, বারবার লিখবেন, যত বেশি লিখবেন তত হাতের জড়তাগুলো কেটে যাবে, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি বারবার একটা কথাই বলি যে আপনারা প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এবার লক্ষ্য করুন কয়লা, যদি লিখি আমরা কয়লা, কয়লা, তাহলে কি কয়লা, এই যে ক সঙ্গে অয় লা, যে ক অয় লা, কয়লা, কর সঙ্গে অয় লা, কয়লা। ময়লা, ময়লা, অনুরূপভাবে ময়লা, দেখেন এই যে ম অয় লা, গোলচিহ্ন দিতে হবে, ম অয় লা, ময়লা। এইভাবে আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন। এবার আসুন আমরা কিছু বাক্য গঠন করি। শর্ট হ্যান্ডে লিখে ফেললাম। এখন আমরা এটাকে অনুবাদ চেষ্টা করব। লক্ষ্য করুন এটা তো স, ম অয়, এটা কিন্তু অয় যুক্ত সময় এর, এই যে র, তার মানে তাহলে কী হলো এটা সময়ের, সময়ের। ক আকার জ, উপর থেকে নিচে আমরা জানি জ, তার হচ্ছে কাজ। স ম, এই যে ময়, ময় ময়, তাহলে সময়ে, সময়ে। এ হচ্ছে কর, কর। এখন লক্ষ্য করুন দন্তস্ব, এটা হচ্ছে দন্তস্ব, আমরা জানি দন্তস্ব ম অয়, সময়, সময়। ও অ অন্তস্থীয় আমরা প্রথম পর্বে শিখেছি আচর, অ ও অন্তস্থির জন্য ইউ এর মতো আচর। স রয় ওকার ত, স্রোত, ট তর জন্য এই আচর, স্রোত। দেখেন ক আকার র ওকার কারো, জ নয় নয়, নয় জ ভোলা বা নয় নয় জন্য। এই ন যে আমরা কেটে দিয়েছি এর নিয়মটা পাবেন পরবর্তী ভিডিওতে। আপনারা ভাবতে পারেন যে এটা কেটে দিয়ে আমি কেন জন্য নয় ন দিলাম না, কেন নয় জ ফলা দিলাম না, কেন এটা কেটে দিলাম কেন, এই নিয়মটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন।
পরে কোনো ভিডিওতে। অ পয়কার ক যুক্ত খ, ক খ যুক্ত খর জন্য আমরা জানি এই আচর, তাহলে কি অপেক্ষা, আমরা এখানে যুক্ত এই কর আচরটাকে যুক্ত খ হিসেবে পেলাম, এটা এই আচরটাকে অপেক্ষা করে না, লক্ষ্য করুন করে না। এই দেখেন দ ওই, এখানে কিন্তু ওই হয়েছে, দই, দই দিয়ে, দিয়ে, এটা বলেছি এই নিয়মটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, যে খ ওই, এখানে এখানে ওই এসেছে, খই খাই, খাই দেখেন আই, নিয়মটা আমরা লেসন 11তে শিখেছি। এখন লক্ষ্য করুন যেটা হচ্ছে ভ, উপর থেকে নিচ সম্পূর্ণ ঘর ভ, ভ অয় কয়কার ভয়কে, ভয়কে জর সঙ্গে অয় জয়, জয় করো। এই পর্বে আমরা শিখব লেসন 14, অর্থাৎ বাংলা শব্দে ঙ অনুস্বার ঙ ক এবং ঙ খ থাকলে তার আচর কীরকম হবে সেটাই আলোচনা করব। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে ঙ গ অনুস্বার ঙ ক ঙ খ থাকে বা উচ্চারিত হয়, তবে উক্ত শব্দ গঠনের সময় বহুভাষীর অনুস্বার, অনুস্বারের জন্য যে আমরা আচর শিখেছি ডান দিকে হেলিয়ে একটু টান, অর্থাৎ অনুস্বারের লেজের মতো, লেজটা যেদিকে আছে ওই লেজের দিকে একটু টান উপর থেকে নিচ, এই আচরকে যুক্ত করে ডান দিকে হেলাইয়া লিখতে হবে। এবার আসুন আমরা কিছু উদাহরণ দেই। লক্ষ্য করুন, যদি লিখি আমরা ঝংকার, ঝংকার, ঝ অনুস্বর, যখন যেটা ঝ জ ঝর জন্য উপর থেকে নিচে অনুস্বর, যে অনুস্বর টান দিলাম কার, ঝংকার। এরকম রঙিন, র ঙয় গয় রস্বীকার দন্তন রঙিন, র শিখেছি আমরা র, র ঙয় গয় রস্বীকার ন, রঙিন ন রঙিন। অঙ্ক, সরে অনুস্বর ক অঙ্ক, লক্ষ্য করুন অ উঁয় ক অঙ্ক, সরে অনুস্বর ক লিখতে পারি বা উঁয় ক, অঙ্ক সাথে উঁয় ক দিয়েও লেখা যায়। এবার লক্ষ্য করুন মঙ্গল, মঙ্গল, মঙ্গ লয় মঙ্গল। এবার লিখবো আমরা কাঙ্গাল, কাঙ্গাল যদি লিখি কাঙ্গাল, লক্ষণ কয়েকারে কা অনুস্বর গয়াকারে গা ল, কাঙ্গাল, কাঙ্গাল। এবার লিখবো আমরা ধ্বংস, লক্ষ্য করুন ধ্বংস, ধ হচ্ছে কি নিচ থেকে উপর, ধ অনুস্বর দন্তস্ব, এই হচ্ছে ধ্বংস, অনুস্বর লিখলাম দন্তস্ব উপর থেকে নিচ, ধ্বংস। সঙ্গে, স উময় গয়কার সঙ্গে। রঙ্গ, র উময় গয় রঙ্গ, লক্ষণ র উময় গয় রঙ্গ। শঙ্কিত, সময় করে শিকার তো শঙ্কিত, এই যে স উময় কর শিকার দিলাম, রস্বীকার দিলাম এবং এই যে ত উপর নিচ থেকে উপর, শঙ্কিত, এই হয়ে গেল শঙ্কিত। পঙ্গু যদি লিখি পঙ্গু, প উময় গয় রস্যকার পঙ্গু, তার কি পদান উপর থেকে নিচ ছোট্ট একটু উময় গয় রস্যকার, এই যে রস্যকার, এই হচ্ছে পঙ্গু। এখানে আপনার এই ঝংকার নিয়ে অবশ্যই আপনাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে ঝ অনুস্বর দিয়ে লিখে নিচে রর মতো করে দিলাম কেন, ক আকার র না লিখে র মতো দিলাম কেন। এটা আমরা এই নিয়মটা পাবো লেসন 33-এ, পরে লেসন 33 নম্বরে গিয়ে এটা এই নিয়মটা পেয়ে যাবেন। এই নিয়মটা অনেক মজার, আশা করি আপনারা সেই নিয়মটা ভালোভাবে শিখবেন। এবার আমরা কিছু বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমি লিখেছি মঙ্গল কামনা করো প্রত্যেকজনের, তাহলে কি ম উময় গ এই ছিল মঙ্গল কামনা, ক আকার ম দন্ত ন আকার, ম নদী একসঙ্গে আছে কামনা করো প্রত্যেক, আমরা কিছু সহায়ক্রিয়া শিখেছি প দিয়ে প্রত্যেক, প্রত্যেকের, প্রত্যেক জনের, জ নয়কের নে র, এই র মঙ্গল কামনা করো প্রত্যেক জনের। লক্ষ্য করুন ময়লা, তাহলে কি অয় পেয়েছি আমরা, এখানে অয়ের ব্যাপার আছে কিন্তু, লক্ষ্য করুন ম অয় লা, কি
কি আমরা পূর্বের নিয়মগুলো কিন্তু পাচ্ছি। এই জন্য আপনাদেরকে বলেছি আমরা লেসন 1 থেকে 13 পর্যন্ত বেসিক, এই বেসিকটা জানা থাকলে আপনারা পরেরগুলো খুব সহজেই পাবেন। লেসন 1 থেকে 13 মধ্যে আপনাদের কোনো সমস্যা থেকে থাকলে আবার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে আসবেন, প্র্যাকটিস করে আসবেন, তারপরের এই ভিডিওগুলো দেখবেন। তাহলে ময়লা ও জঙ্গল, ও অন্তস্থীয় ও জঙ্গল, দেখুন জ হচ্ছে উপর থেকে নিচ, জ উঁয় গ, এই যে উঁয় গ ব্যবহার শিখছি আমরা, উঁয় গ অনুসারে নিচের টানটা, এবং ল জঙ্গল, সাপ দন্ত সহায়কারে সা ফ, সাফ, দেখুন সাফ, প ফ, সাফ করিতে, দেখুন ক বসনশিকে রি তয়কারিতে, করিতে হবে, এই যে হবে আমরা সহায়ক ক্রিয়া ব্যবহার শিখেছি, বতে হবে, হবে হইব, হবে হইব। এবার লক্ষ্য করুন আরেকটি উদাহরণ যদি দেই আমরা, লক্ষ্য করুন বিনার, এই বয়দিকে বি নয় আকারে না র, বিনার, ঝংকারে ঝ উপর থেকে নিচ, ঝ অনুস্বর ক আকার বাসনাকারে, ঝংকারে কি ঘুম, ঘ হচ্ছে বড়, ঘয়ের ঋষি করে ঘু, এই যে ঘুম ভাঙিল, প ফ ব ভ, সম্পূর্ণ লাইন আসবে, ভয়াকারে ভা, উময় করে শিকারে গি, এলো ভাঙিল। এখানে লক্ষ্য করুন আমরা ঝংকারে লিখেছি ঝ অনুস্বর কয়েকের কা বাসনাকারে, ঝংকারে, কিন্তু ঝংকারের জায়গায় আমরা এভাবে লিখতে পারি ঝ অনুস্বর কারে, এটা যেটা কিন্তু ঝংকার। আপনারা কিন্তু এটা এইটা ব্যবহার করলে, আমরা যদি এইটার ব্যবহার করি তাহলে এটা থেকে কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে আমাদের। এই জন্য আমাদের শর্টকাট টেকনিকগুলো, নিয়মগুলো জানতে হবে। এই নিয়মগুলো জানলে, যত বেশি নিয়ম জানবেন তত আপনাদের সুবিধা হবে, তত সহজেই দ্রুত লিখতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্রুত লেখা। আজকে আমরা আলোচনা করব লেসন 15 নিয়ে, অর্থাৎ একটা শব্দ দুইবার আসলে বা দুইবার উচ্চারিত হলে সেক্ষেত্রে আমরা কী ধরনের নিয়ম ফলো করব, কীভাবে লিখব, সেই নিয়মটাই এখন আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি আপনাদের মনে আছে আমরা 1 থেকে 13 পর্যন্ত লেসন যখন প্র্যাকটিস করছিলাম কিছু কিছু শব্দের ক্ষেত্রে কেটে দিচ্ছিলাম, যেন মামা, কাকা, চাচার ক্ষেত্রে কেটে কেটে দিচ্ছিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন। সেই কেটে দেওয়ার নিয়মটাই আজকে আলোচনা করব। আশা করছি আপনারা এই নিয়মটি মজা পাবেন। নিয়মটি অনেক মজার। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যদি কোনো বাংলা শব্দ দ্বিতীয় বা দুইবার উচ্চারিত হয় তবে উক্ত শব্দ গঠনের সময় মূল শব্দকে বহুভাষীর দন্তস্ব, অর্থাৎ দন্তস্বর জন্য যে আমরা আচর শিখেছি, লক্ষ্য করুন উপর থেকে নিচ ছোট্ট একটু 3 ভাগের ঘরের 3 ভাগের 1 ভাগ যে আচর শিখেছি, এই যে আচরটা শিখেছি এই আচর দ্বারা কেটে দিতে হবে। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি, যদি আমি মা লিখি, যখন মা লিখলাম, মাটা কীরকম, মা হবে ম আকার, এই লিখলাম মা। এখন যদি আমরা মার ক্ষেত্রে মামা আসে, লিখলাম মামা, মামা, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কি আমরা মা এইভাবে লিখব? না, এইভাবে না। আমরা এটা শর্টকাট টেকনিক হচ্ছে, সহজ বুদ্ধি হচ্ছে ম আকার লিখে এই কেটে দিলাম দন্তস দিয়ে, মামা হয়ে গেল। অর্থাৎ দন্তস দিয়ে যে কেটে দিলাম এটার জন্যই মাটা দুইবার হয়ে গেল, অর্থাৎ মামা হয়ে গেল। এবার আসুন কিছু উদাহরণ প্র্যাকটিস করি আমরা। যদি লিখি আমরা কাকা, লক্ষ্য করুন কাকা, এই লিখলাম ক আকার, কেটে দিলাম কাকা। অনুরূপভাবে যদি লিখি বাবা, ব আকার দিলাম, বা হলো, কেটে দিলাম বাবা। চাচা, চাচা, লক্ষ্য করুন যে চ দিলাম, চ আকার, এই যে কেটে দিলাম, চাচা হয়ে গেল। এখন আমরা লিখব, এগুলো দেখলাম একটা করে অক্ষর দিয়ে, একটা অক্ষর দুইবার করে দিয়ে। এখন আমরা যদি লিখি কাট কাট, কাট কাট, তাহলে এক্ষেত্রে কী হবে, কাট লিখলাম এই যে ক আকার ট, কাট, তাহলে এটাতে কীভাবে লিখবো, কাট কাট, এই যে এই শেষের মাথাটুক টর মাথাটা কেটে দিলাম, হয়ে গেল কাট কাট। অনুরূপভাবে মার মার, লক্ষ্য করুন মার মার,
ম আকার র, মার লিখলাম আমরা। এখন এখানে এই রটা কেটে দিলাম আমরা, হয়ে গেল মার মার। দেবেন লিখে দিই দিদি, লক্ষ্য করুন দিদি, এই যে দয়ের শিকার, এই যে কেটে দিলাম দিদি। পর পর, পর পর, লক্ষ্য করুন পর পর, তাহলে কি কেটে দিলাম, পর পর হয়ে গেল। এখন আমরা যদি লিখি ক্ষণে ক্ষণে, লক্ষ্য করুন ক্ষণে ক্ষণে, দুইবার আসলো কিন্তু ক্ষণে ক্ষণে, তাহলে কি আমরা জানি ক খ যুক্ত খর জন্য খ, মূর্ধন্য একে নেই ক্ষণে। এখন এটাকে আমরা কেটে দিলাম, এই হয়ে গেল ক্ষণে ক্ষণে। লক্ষ্য করুন ক্ষণে ক্ষণেটা কিন্তু অনেক বড় একটা শব্দ, কিন্তু আমরা লিখলাম ক্ষণে ক্ষণে, ছোট্ট একটু ইয়ে দিয়ে আঁচড় দিয়ে লিখে ফেললাম ক্ষণে ক্ষণে। এখন আমরা যদি লিখি বিজ্ঞান, বিজ্ঞান, লক্ষ্য করুন বিজ্ঞান, বিজ্ঞান, তাহলে বিজ্ঞানটা কীভাবে লিখব? বয়ের সেখানে বি, গয়াকার দন্তন্য, কী হলো বিজ্ঞান। তাহলে আমরা এখানে লিখব বিজ্ঞান, বি গয় গয় আকারে বুঝাবো আমরা, গয় গয় আকার দিয়ে বুঝবো বিজ্ঞান, এই গটা কেটে দিলাম বিজ্ঞান, বয়ের সেখানে বি, গয় গাকার দন্তন্য, এই হয়ে গেল বিজ্ঞান। এভাবে আমরা আরও লিখতে পারি চল চল, চল চল, কেটে দিলাম চল চল। পণ্য, প নয় ফেলা পণ্য, এই যে প নয় ফেলা পণ্য। মনে মনে, মনে মনে, ম, এই যে ম ন একসঙ্গে কিন্তু আছে, দিলাম ম নয়, ময়কে নেই মনে। এখন এটা আমরা কেটে দিলাম, এ হলো মনে মনে। এভাবে প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিস করলে আপনাদের এই নিয়মগুলোর আয়ত্তে চলে আসবে। যত বেশি প্র্যাকটিস করবেন নিয়মগুলো তত সহজেই অন্তরে গেঁথে যাবে। এবার আমরা কিছু বাক্য গঠন করব। লক্ষ্য করুন আমরা কিছু বাক্য লিখেছি এখানে, চল চল বাড়ি চল। এখন এখানে চল চল কিন্তু দুইবার আছে, আমরা কি চল চল দুইবারই লিখব? দুইবার লিখব না, একবার লিখবো এখানে। লক্ষ্য করুন এই লিখলাম চ, এ ল, চল, এ কেটে দিলাম, চল চল হয়ে গেল। তাহলে বাড়ি, ব আকার বাসনরা শিখে দিই, বাড়ি, ব আকারটা একটু বড় হয়ে যাবে, চল, চ ল চল, তাহলে হয়ে গেল কি চল চল, এই যে কেটে দেওয়াতে বুঝলাম চল চল বাড়ি চল, চ ল কেটে দিলাম, চল চল বাড়ি চল। এখন লক্ষ্য করুন মনে মনে কি কথা বলো জনে জনে, এখানে মনে মনে দুইবার আছে কিন্তু, মনে, মনে ম দন্ত একসঙ্গে যেহেতু আছে এখানে দিলাম মনে, কেটে দিলাম, এই যে মনে মনে। এবার আছে কি, কয়ের শিখে কি কথা, ক থ আকার কথা বলো, এই যে বলো, জনে জনে, জ নয় একে নেই জনে, এই যে কেটে দিলাম, জনে জনে হয়ে গেল। তাহলে কি মনে মনে কি কথা বলো জনে জনে, জনে জনে দুইবারের জন্য যে সময়টা নষ্ট হতো সেটা আমরা একবারই করে ফেললাম, তার মানে কি আমাদের অনেক সময় সাশ্রয় হয়ে গেল। এবার আমরা পরবর্তী উদাহরণে যাই। লক্ষ্য করুন ছল ছল নয়নে তাকিয়ে আছো কেন। এটা আচল লেখার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিস ফাইল দিচ্ছি দুটো করে, একটা হচ্ছে শুধু ব্ল্যাঙ্ক, অর্থাৎ শুধু বাংলা থাকবে, বাক্য এবং শব্দ থাকবে, সেখানে আপনারা লিখবেন, এবং আরেকটি দিচ্ছি উত্তরসহ, যেটা আমরা পরবর্তীতে মিলে নিতে পারবেন। এটা প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনারা এটি ডাউনলোড করে প্র্যাকটিস করতে থাকবেন। বেশি করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শর্ট হ্যান্ডে দক্ষ হয়ে যাবেন। তাহলে আমরা শুরু করি, ছলো ছলো নয়নে তাকিয়ে আছো কেন। লক্ষ্য করুন ছ হচ্ছে ছোট, ছ ল, ছল এ কেটে দিলাম, ছলো ছলো নয়নে, ন অয় নে, ন অয়, অয়ের ব্যাপারে আমরা জেনেছি, অয় অয় দন্ত ন, নয়নে তাকিয়ে, তো আকার কয় ঋষিকের কি, এই যে তাকিয়ে, তাকিয়ে আছো কেন, আছো কেন, কয়েকের কে দন্তন্য কেন। এই তো হয়ে গেল। লেসন 16 আলোচ্য বিষয় হচ্ছে ঔকার নিয়ে, অর্থাৎ ঔকার যুক্ত শব্দগুলোর আচর কীভাবে লিখতে হয় সেটা আজকে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লক্ষ্য করুন যদি কোনো বাংলা শব্দে ঔ বা ঔকার থাকে বা উচ্চারিত হয়, তবে শব্দ গঠনের সময় বহুভাষীর ও, অর্থাৎ ও এর জন্য যে আমরা আচর শিখেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইংরেজি ছোট হাতের এম এর মতো, এই আচরকে যুক্ত করে শব্দ লিখতে হবে। অর্থাৎ
আমরা ও এর জন্য যে আঁচড়টা শিখেছি এম, এইটাকে যুক্ত করতে হবে, এই আঁচড়টাকে যুক্ত করে শব্দ গঠন করতে হবে, শব্দ গঠন করতে হবে। এখন আমরা কিছু উদাহরণের দিকে যাই। লক্ষ্য করুন, আমরা যদি লিখি নৌকা, নৌকা, এই নৌকার ক্ষেত্রে কিন্তু ঔকার আছে, লেখেন নৌকা। আমরা যদি নৌকা লিখি, দন্তন্য লিখলাম ঔকারে, যে নৌ, নৌ হয়ে গেল, এখন ক আকার, নৌকা। আমরা যদি লিখি যৌথ, যৌকার থ, যৌথ। আমরা জানি জ কি, জ হচ্ছে উপর থেকে নিচ সম্পূর্ণ ঘর, জ ও থ, ত থ, এই থ, যৌথ। এখন আসেন আমরা আরও কিছু প্র্যাকটিস করি। যদি লিখি মৌন, মৌন, লক্ষ্য করুন মৌন, ম কি বড় হাতের, বড় একটু বড় টান, ম ও ন, মৌন, এই তো মৌন হয়ে গেল। এবার লেখেন, আমরা আসেন, এবার আসেন আমরা লিখব হচ্ছে মৌমাছি, মৌমাছি, লক্ষ্য করুন মৌমাছি লিখলাম আমরা। এখন মৌমাছি কি, ম, ম ঔকার, ম আকার, ছয়ের শিকারে ছি। এখন লক্ষ্য করুন ছ কিন্তু আমরা এদিকে দিয়েছি, আমরা ছ শিখেছি কি কীরকম, ছ শিখেছি আমরা ছয়ের জন্য এদিকে, এদিকে ছোট। তার মানে যখন যেটা প্রয়োজন, দুইটা কিন্তু একসময় নয়, যখন যেটা প্রয়োজন, আমাদের এখন এইদিকে প্রয়োজন হলো, তাই আমরা এই দিকেরটা দিয়েছি, এই যে এই 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 এটা ব্যবহার করেছি, এই দিকেরটা, মৌমাছি। যদি এবার লেখেন, যদি আমরা লিখি গৌরব, গৌরব, গৌরব যদি লিখি আমরা, তাহলে কি গ কীরকম, গ হচ্ছে এই যে গ বড় করে, গৌ র দিলাম, এই যে ব, উপর থেকে নিচ সম্পূর্ণ ঘর, গৌরব। তাহলে আমরা কি বুঝলাম, শব্দের সঙ্গে বা কোনো অক্ষরের সঙ্গে যেটার সঙ্গে ঔকার আছে, যে অক্ষরটার সঙ্গে ঔকার আছে সেটার সঙ্গে এম, এটা যুক্ত করলে ঔকার হয়ে যাচ্ছে। ঔকারের জন্য, যেহেতু ঔকারের জন্য আমরা এই আঁচড় শিখেছি, অর্থাৎ যেটার সঙ্গে ঔকার আছে সেটার সঙ্গে এমটা যুক্ত করে দিলেই ঔকার হয়ে যাচ্ছে। ক ঔকার, ম ঔকার, হ্যাঁ, এদের ট ঔকার, হ্যাঁ, এ দেখেন ফ ঔকার, এরকম করে যেটার সঙ্গে ঔকার থাকবে সেটার সঙ্গে এম এর এই আঁচড়টা যুক্ত করে দিলেই ঔকার হয়ে যাচ্ছে। কৌন, মৌন, যেটাই আসুক, নৌকা, মৌমাছি, গৌরব, বৌভাত, যেটাই আসুক সেটার সঙ্গেই এম এর মতো আঁচড় যুক্ত করে দিলে ঔকার হয়ে যাচ্ছে। এবার আসুন আমরা কিছু বাক্য গঠন করি। লক্ষ্য করুন, কবি নজরুল বাংলার গৌরব। আমি বলেছি আপনারা বাক্য গঠন বেশি বেশি প্র্যাকটিস করবেন, কেননা বাক্য গঠন করলে এখানে বিভিন্ন আমরা আগের যে নিয়মগুলো শিখেছি সব নিয়মই মোটামুটি এখানে চলে আসে। লক্ষ্য করুন, এখানে আমরা ঔকারের নিয়ম শুধু একটার সঙ্গে পাচ্ছি কিন্তু গৌরবের ক্ষেত্রে, হ্যাঁ, আর বাকিগুলো কিন্তু আমরা পূর্বের নিয়মগুলো চলে আসছে, রস্বইকারের নিয়ম চলে আসছে, অনুস্বর আসছে, আকার আসছে, ঠিক আছে, হ্রস্বইকার আসছে। তার মানে কি, যত বেশি বাক্য গঠন করবেন তত বেশি আপনাদের দক্ষতাটা বেড়ে যাবে। এখন আমরা লিখব কবি, ক বয়ের শিখে দিবি, কবি নজরুল, লক্ষ্য ন জ, বৈষ্ণব রহস্য করে রু ল, নজরুল, কি দন্ত ন জ, বৈষ্ণব রু ল, নজরুল বাংলার। যে ব আকার অনস্বর, আমরা যেন অনস্বরের যেদিকে লেজ সেদিকে হবে অনস্বর, ল আকার র, বাংলার গৌরব। লক্ষ্য গ সঙ্গে ঔকার আসবে, গ ঔকার র, এই যে ব, বাংলার গৌরব হয়ে গেল। এখন আমরা লিখব মৌচাকে মধু থাকে। লক্ষ্য করুন, মৌ চ আকার কয়েকারে কে, মৌচাকে মধু, এই যে ম ধ নিচ থেকে উপরে, ধয়ের শুকুর ধু, মধু থাকে। লক্ষ্য করুন, থ আকার কয়েকারে কে, থাকে। এখন লক্ষ্য করুন, আমরা লিখব গৌণ, গ আমরা জানি বড়, গ ঔকার, এই যে গৌণ, ব্যাপারে, এটা ব আকার প আকার র একের রে, ব্যাপারে, মৌন, তাহলে ম ঔকার দন্তন্য মৌন, থাকা, থাকারে থাকা একারে কা, থাকা, উচিত, সৌ চয় শিখেছি তো উচিত, না দন্তন্য আকার না। আশা করি আপনারা সহজে বুঝাচ্ছেন।
রস্যকারের জন্য শিখেছি আমরা যে রস্যকার, উল্টা ইউ, চ শিখে ত উচিত না। এবার লক্ষ্য করুন সৌরভ, দন্তস্ব ঔকার র ব ভ কি, এই তো নিচ থেকে সম্পূর্ণ লাইন। এত এ কীভাবে, এ এই যে এ অ অ আ অ এর জন্য এ, এই যে ত, এত গৌরব, এই যে গ ঔকার বৈষ্ণর ব গৌরব, করোনা এই যে কর দন্ত ন আকার করোনা। যদি কোনো বাংলা শব্দে ইয়া ইয়া বা ইয়ে থাকে বা উচ্চারিত হয়, তবে ষাটলিপির রস্যই এর মাঝে হয়ের জন্য যে আসর শিখিয়েছে আমরা ছোট্ট একটা ফোঁটা, এই হকে বসিয়ে শব্দ গঠন করতে হবে। অর্থাৎ রস্যই কি জানি আমরা, রস্যইয়ের জন্য শিখেছি হচ্ছে ছোট বৃত্ত, এবং রস্যের মাঝে এর মাঝে হ এর আঁচড় হচ্ছে ছোট একটা ফোঁটা। অর্থাৎ এই রস্যই যে লিখলাম, রস্যের মাঝে ছোট যে ফোঁটা দিয়ে দেই, তাহলে এটার উচ্চারণ আসবে ইয়া বা ইয়ে। এখন আমরা যদি কিছু উদাহরণের দিকে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করুন যদি লিখি আমরা নিয়া, নিয়া, এই দেখেন নিয়া লিখলাম আমরা, দন্তন্য লিখলাম, রস্যই দিলাম, এই যে নি, এর মাঝখানে ফোঁটা দিয়ে দিলাম, এই হয়ে গেল নিয়া, নিয়া বা নিয়ে, যেহেতু ইয়া বা ইয়ে থাকলেই এটি আসবে, তাহলে এটি কী হয়ে গেল, নিয়া বা নিয়ে। অনুরূপভাবে যদি লিখি আমি কোরিয়া, লক্ষ্য করুন কোরিয়া বা করিয়ে, তাহলে কি হচ্ছে দেখেন কোরিয়া, ক এই লিখলাম ক এই র, তাহলে ছোটো কি রস্যিকা যেহেতু আছে, রস্যিকার জন্য ছোট বৃত্ত দিতে হবে, ছোট বৃত্ত দিলাম এবং এর মাঝখানে ফোঁটা, এই হলো কোরিয়া বা করিয়ে। অনুরূপভাবে লক্ষ্য করুন যদি লিখি আমরা গিয়া, গিয়া বা গিয়ে, তাহলে কি রস্যিকার, তার মানে আমাদের ইয়া লিখতে হবে, ইয়ার জন্য শুধু ফোঁটা, এই ফোঁটা দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখি আগে, এর শিকারে গি, লক্ষ্য করুন শুরুতে কিন্তু রস্যিকা থাকবেই, রস্যিকা থাকবে এবং এর মাঝখানে ফোঁটা দিলে হয়ে গেলে ইয়া, তাহলে গিয়া বা গিয়ে হয়ে গেল। এবার লক্ষ্য করুন আমরা দুনিয়া যদি লিখি, লক্ষ্য করুন দুনিয়া, দুনিয়া, তাহলে কি আমরা জানি যে দ হচ্ছে নিচ থেকে উপর, তাহলে কি দ রস্যকার আছে, দ রস্যকার দু লিখলাম। এখন নিয়া, রস্যকার কিন্তু দন্তন্যর সঙ্গে আছে, তার মানে নিয়া, নিয়া তাহলে দন্তন্যর সঙ্গে রস্যকার যুক্ত হবে, নি এই যে ফোটা দিলাম নিয়া। তার মানে লক্ষ্য করুন আমরা কিন্তু দু লিখলাম, যেটার সঙ্গে রস্যিকা থাকবে বা নিয়া বা ইয়া বা ইয়ে উচ্চারিত হবে, সেটার সঙ্গে কিন্তু ফোঁটা যুক্ত করতে হবে। আমরা এখানে নিয়ার সঙ্গে যুক্ত করলাম, এখানে দর সঙ্গে কিন্তু রস্যিকার চিহ্ন দিয়ে এর সঙ্গে ফোঁটা দিলে কিন্তু হতো না, অন্য সঙ্গে রস্যিকার দিয়ে ফোঁটা দিলাম, এ হয়ে গেল দুনিয়া। অনুরূপভাবে লক্ষ্য করুন টানিয়া, টানিয়া, টানিয়া বা টানিয়ে। এখন লক্ষ্য করুন রস্যিকার কিন্তু টর সঙ্গে আছে, রস্যিকার কিন্তু টর সঙ্গে নেই, তার মানে আমাদের সম্পূর্ণ টটা আসবে, টর সঙ্গে আকার আছে, ট আকার, এই যে ট আকার আসলো। এবার লক্ষ্য করুন দন্তনের সঙ্গে রস্যিকা কিন্তু দন্তনের সঙ্গে, তাহলে কি আমাদের এই ইয়া বা ইয়েটা দন্তনের সঙ্গে দিয়েই যুক্ত করতে হবে, এই দিলাম টানি, ফোঁটা দিলাম টানিয়া বা টানিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, একদম ক্লিয়ার, খুবই সহজ, শর্ট হ্যান্ড খুবই মজার, আপনারা শুধু শিখুন, খুবই মজার। এবার লক্ষ্য করুন আমরা লিখব জাগিয়া, জাগিয়া। অনুরূপভাবে লক্ষ্য করুন এর সঙ্গে বর্গীয়জের সঙ্গে কিন্তু আকার আছে, রস্যই কিন্তু বর্গীয়জের সঙ্গে নেই, আছে গর সঙ্গে, তার মানে কি গিয়া গর সঙ্গে রস্যইকার সিম্বল দিয়ে, রস্যইকার জন্য যে ছোটো 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 বৃত্ত দিয়ে এর সঙ্গে ফোঁটা যুক্ত করে দিতে হবে, তার মানে কি ইয়া বা ইয়ে উচ্চারিত হয় সেটার সঙ্গেই এই ফোঁটা যুক্ত করে দিতে হবে। তাহলে কি আমরা যার সঙ্গে কিন্তু কোনো ইয়া বা ইয়ে উচ্চারিত হচ্ছে না, অথবা কি যাটা আমরা যাই লিখতে হবে আগে,
তাহলে কি যা হচ্ছে বর্গিত, আমরা জানি বর্গিত হচ্ছে উপর থেকে নিচ, উপর থেকে নিচ, এই যে যা। তাহলে কি এখন গ, এই যে দিলাম গ রসিকায় গি, জাগি, মাঝখানে ফোঁটা দিলাম, ইয়া হয়ে গেল জাগিয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা কিছু বাক্য গঠন প্র্যাকটিস করব। দ রসুকার নয়ের শিকার, এই যে নিয়া, দুনিয়া এক, এক আজব, সরেয়া বর্গীর জ কি ব হচ্ছে উপর থেকে নিচ, ব আজব, বর্গীর উপর থেকে নিচ, সরেয়া বড়বৃত্ত, ব আজব। কারখানা, লক্ষ্য করুন, ক আকার, এই যে র কার খানা, আবার খ আকার ন আকার কারখানা। এখানে আমি ছোট্টখাটো টিক অবলম্বন করেছি, লক্ষ্য করুন। এক, আমি কিন্তু এক লিখতে গিয়ে এ ক লিখিনি, এক লিখিনি, এইভাবে লিখিনি। এখানে দিয়েছি আমি এক দিয়েছি এক সংখ্যায়। তার মানে কি, এটার থেকে এটাতে আমার আরও সময় কম লাগলো। এটাই হচ্ছে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। কোথাও সংখ্যা ব্যবহার করব, কোথাও আমরা সিম্বল ব্যবহার করব, মোট কথা দ্রুত করার জন্য। আপনাকে এই যে আপনি শর্ট হ্যান্ড লেখার সময় এক লিখলেন, আপনাকে এক কিন্তু ওরা দেখবেও না। আপনি যখন পরীক্ষা দিবেন এই এক কিন্তু দেখবে না, ওরা দেখবে হচ্ছে আপনি অনুবাদ, এই এক অনুবাদ করতে পারলেন কিনা। ওরা এই এক বিবেচনা করবে, এই যে বাংলায় যে অনুবাদ করলেন এটা বিবেচনা করবে। তাহলে আপনারা সুন্দর ট্রিক্স জেনে গেলেন। এবার লক্ষ্য করুন, আমরা পরের বাক্যে যাই। ঝড়ে, আমরা জানি ঝ হচ্ছে উপর থেকে নিচ, এই যে ঝ লিখলাম, রয় কেটে রে বসুন, এই যে রয় কেটে ঝড়ে। সব দন্ত স ব, এই যে দন্ত স ব সব। কিছু, লক্ষ্য করুন, কয়ের শিকার, এই যে ক রসিকার ছয় রস্যু করে ছু, কিছু। ছ ছোট, ছ আমরা এদিকে ব্যবহার করলাম, এখন এদিকেও কিন্তু ব্যবহার করা যেত, কিন্তু আমরা এদিকে ব্যবহার করেছি। কিছু ভাসিয়ে, লক্ষ্য করুন, বয়ের বিপরীত হচ্ছে ভ, ভ আকার দন্ত ছয় শিকার সি, ফোটা দিলাম, এই যে ভাসিয়ে। নিয়ে, লক্ষ্য করুন, দন্তনের সঙ্গে ইয়ে আছে, নিয়ে দন্তনের সঙ্গে ইয়ে, এই যে নিয়ে গেল, এই যে গ একটু বড়, গ এখানে গে ল, গেল। মন, মনো এবং নম, বাংলা শব্দ যদি মন, মনো, নম থাকে বা উচ্চারিত হয়, তবে তার আচর কীভাবে গঠন করতে হবে সেটি আলোচনা করব। লক্ষ্য করুন, আমরা মর জন্য শিখেছি আচর কি, বড় টান, এবং দন্তনের জন্য শিখেছি ছোট টান। তাহলে লক্ষ্য করুন, এখানে মন, মনো, নম, কারণ ওকারে আসলেও আমরা এই আচরটি ব্যবহার করব, যে আচর শিখব এখন আর কি। এখন লক্ষ্য করুন, যেহেতু মন আছে, ম দন্তন্য দুটা একসঙ্গে, তার মানে কি, মর জন্য টান এবং দন্তনের জন্য যে আচর, মর জন্য যে আচর এবং দন্তনের জন্য যে আচর, দুটো একত্রিত হয়ে একটি বড় টান দিতে হবে, তাহলে হয়ে গেল মন। মন, বা এখন যদি লিখি নম, লক্ষ্য নম, তাহলে কি দন্তন্য ছোট এবং হচ্ছে মটা বড় দিলাম, দুইটা মিলে কিন্তু একই বড় টান। অনুরূপভাবে মনো, মনো ওকার থাকলেও একই টান আসবে। তার মানে এই আচর দিয়ে আমরা মন, নম, মনো এই শব্দ তিনটি বুঝতে পারবো আর কি। তার মানে শব্দের মধ্যে যদি এই তিনটে উচ্চারণ হয়, মন উচ্চারণ হয়, নম উচ্চারণ হয় এবং মন উচ্চারণ হয়, তার জন্য আমরা এই টানটি বড় টান দেব, ম এবং নকে যুক্ত করে লিখব। এখন লক্ষ্য করুন, আমরা যদি লিখি মনোবল, মনোবল কি, মন এখানে কিন্তু মনো আছে, তার মানে এই শব্দের মধ্যে আমরা মনো পেলাম। তাহলে মনোর জন্য কি, বড় টান মনো, মনো দুটো একসঙ্গে যুক্ত করে লিখলাম মনো, এবং বল ব ল, মনো বল, এই হয়ে গেল মনোবল। এবং এখন লক্ষ্য করে আমরা লিখব মনোপুত, মনোপুত। তাহলে কি, ম নর জন্য বড় টান দিলাম মনো পুত, পয় দীর্ঘরে পু, এই যে প লিখলাম অর্ধেক লাইন দীর্ঘর তো, মনো পুত। আশা করি বুঝতে পেরেছেন। এবার লিখব নমনীয়। লক্ষ্য করুন, নমনীয় যদি লিখি আমরা নমনীয়,
এবার দেখেন কিন্তু নম এসেছে, এতক্ষণ ছিল মনো, এবার এবার আসলো কিন্তু নম। তার মানে কি নম মন দুটোর জন্য একই, কিন্তু নম বা মন, এখানে আমরা নম পেয়েছি, নম আবার দন্ত ন আছে কিন্তু নিয়, তাহলে কি দন্ত নয় এদের ইয়, এই যে নমনীয়, এটা আমরা লেসন 13তে শিখেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। নমনীয়, ইয় দীর্ঘইকার অন্তস্থ, নমনীয়, এখানে ন আছে, ম আছে বা দন্ত ন আছে, তার কারণে টানটা একটু বড় হয়ে গেল, নমনীয়। এখন লিখবো আমার নমস্কার। লক্ষ্য করুন, যদি লিখি আমার নমস্কার, নম শয় কয় আকার র, নমস্কার, তাহলে কি নম, আবার নমর জন্য দন্ত নম বড় আসবে, নম, নম আসলো, এখন এই যে দন্তস্ব নমস, নমস হয়ে গেলো, তাহলে এখন কার আসবে, এই যে লক্ষ্য কার দিলাম, নমস্কার, নিচে র দিয়ে দিলাম, র দিয়ে কার বোঝালাম, এই যে র দিয়ে এখানে কার বোঝালাম, এই নিয়মটি আপনারা পাবেন লেসন 33-এ। আমরা লেসন 33-এ এটা আলোচনা করব, যেহেতু আমাদের শব্দগুলো আসছে তাই আমরা নিয়মগুলো আলোচনা করে রাখছি, কারণ এগুলো আপনারা একটা আগে থেকে মাথায় থাকলে পরবর্তীতে গিয়ে যখন এই নিয়মটি শিখবেন তখন মনে পড়ে যাবে। লেসন 18-তে শিখেছিলাম, তখন মনে পড়বে, তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপাতত বিষয়টি মনে রাখুন, কার, কার থাকলে র, র দিয়ে আমরা কার বোঝাবো। এখন লক্ষ্য করুন, আমরা লিখব মনোযোগ, মনোযোগ, তাহলে কি মনোযোগ, লক্ষ্য করুন মন, মন হয়ে গেল, জ বর্গী জ কি উপর থেকে নিচ, উপর থেকে নিচ, জ ও কার, জয় করে জো, এই যোগ মনোযোগ। আমি কিন্তু একটা করে এক্সাম্পল একবার করে লিখছি, আপনারা কিন্তু একটা করে এক্সাম্পল একবার লিখবেন না, বারবার লিখবেন, একটা করে এক্সাম্পল বারবার লিখবেন। বারবার লিখলে হবে কি, আপনাদের এই শব্দটা সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। বারবার লিখবেন, হাতের জড়তাটাও কেটে যাবে, হাতের গতি চলে আসবে। এখন আমি যদি একবার লিখলাম মনোযোগ, তাহলে কিন্তু আপনার হাতের গতি কিন্তু আসবে না, আপনি নিজের জড়তাটাও কেটে যাবে না। আমি বেশি উদাহরণ দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকটা ভালো করে বোঝেন, যেমন উদাহরণ বেশি করে দিলে হয় কি, অন্যান্য নিয়মগুলো এর মধ্যে পাওয়া যায়, যেমন এখানে আমরা কারের নিয়মটা পেলাম, কার পেলাম, যদি আমরা শুধু একটা বা মনোপুত উদাহরণ দিতাম তাহলে কিন্তু বেশি আর নিয়মটা পেতেন না, এটা জানাও থাকতো না, পরবর্তী গিয়ে জানতে হতো। তখন আবার আপনারা যখন আবার নমস্কার লিখতেন তখন আবার কার লিখবো কীভাবে, দন্তস্বয় কার লিখবো কীভাবে, তখন কিন্তু মাথায় চলে আসতো, একটু চিন্তা কাজ করতো। যার কারণে আমি এক্সাম্পল বেশি দিচ্ছি বিভিন্ন নিয়মগুলো জানানোর জন্য। আর হচ্ছে যে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, প্রত্যেকটাই বারবার প্র্যাকটিস করবেন। যেমন মনোযোগ, যে মন জয় করে জো, গ মনোযোগ, মন জয় করে জো, গ মনোযোগ, মন জয় করে জো, গ মনোযোগ, এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। এবার আসুন আমরা কিছু বাক্য গঠন করি। লক্ষ্য করুন, আমরা লিখেছি যে কোনো কাজ মনে প্রাণে চেষ্টা করো, তাহলে এখানে কি লক্ষ্য করুন, যে কোনো, যে আছে উপর থেকে যে কোনো, কয় করে কো দন্ত, যে কোনো কাজ, জানি এগুলো তো, এগুলো আগেই নিয়মগুলো শিখেছি আমরা। ক আকার জ, কাজ মনে প্রাণে, লক্ষ্য করুন মনে প্রাণে, মন মনো নম জন্য একই আসবে, এরকম মনে পড়া নে, এই যে মনে প্রাণে, মনে প আছে র আছে কার কিন্তু নয়কার, মনে প্রাণে। তাহলে এখন চেষ্টা, চ হচ্ছে উপর থেকে নিচ, চে দন্তস্ব বা মূর্ধন্যস্ব টয়কারটা, এই যে চেষ্টা করো, করো, লক্ষণ করো, যে কোনো কাজ মনে প্রাণে চেষ্টা করো। আপনারা করবেন কি, যখন প্র্যাকটিস করবেন, আমি তো প্র্যাকটিস ফাইল অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে করে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। আপনার এই বাংলাটা লিখবেন না, আগে না লিখে সবগুলো আগে প্র্যাকটিস করবেন, শুধু শর্ট হ্যান্ড লিখে লিখে প্র্যাকটিস করবেন। পরে যখন লেখা শেষ হয়ে যাবে সবগুলো, সেটাকে বাংলায় কনভার্ট করবেন, তাহলে আপনাদের শর্ট হ্যান্ড থেকে বাংলায় কনভার্ট করার যে দক্ষতাটা সেটাও বেড়ে যাবে এবং আপনাদের শর্ট হ্যান্ড আপনাদের কাছে আরও ইজি হয়ে যাবে। এবার আমরা পরের বাক্যে যাই। লক্ষ্য করুন, পরের বাক্যে আমরা লিখেছি বাগানের দৃশ্যটি মনোরম, তাহলে কি আমরা জানি বাগানের, ব আকার গ আকার নয়কে নে র, বাগানের
দৃষ্টি দ কি নিচ থেকে উপর, দি এ দয়ের দি দি লিখলাম, তারপর স্বতন্ত্র স টয়ের টি, দৃশ্যটি, এই দৃষ্টি লিখলাম না কিন্তু দৃষ্টি, এটাই দৃশ্যটি বোঝাবো, এটা দ্বারাই দৃশ্যটি বোঝাবো, কারণ আমাদের শর্টকাটে লিখতে হবে, এটা দ্বারাই আমরা বুঝে নেবো দৃশ্যটি লিখেছি আমরা। মনোরম, দেখো কী শিখেছি মানে মন নম মন থাকলে মনকে যুক্ত করে লিখতে হবে, যে মনোরম বয়সর ম, এই যে মনোরম। আজকে আমরা আলোচনা করব লেসন 19 এবং 20 নিয়ে, লেসন 19 এবং 20 আলোচনা করব। তো প্রথমে আলোচনা করছি লেসন 19 নিয়ে, লেসন 19 নিয়ে প্রথমে আলোচনা করছি। এই দুটি লেসন অনেক মজার, নিয়ম দুটিও পাশাপাশি, শুধু সামান্য কম বেশি, তাই দুটি নিয়ম একসঙ্গে আলোচনা করছি। আশা করছি এই নিয়ম দুটি আপনারা খুবই মজা পাবেন এবং নিয়ম দুটি খুবই মজার। লক্ষ্য করুন, যে সকল বাংলা শব্দে তন তান তেন এবং টন টান টেন থাকবে, তাদের ক্ষেত্রে আমরা বহুভাষা আচরে বা শর্টহ্যান্ডে কীভাবে লিখব। এখন লক্ষ্য করুন, আমরা তর জন্য কি শিখেছি, ত এবং টর জন্য শিখেছি সেম আচর, কিন্তু লক্ষ্য করুন নিচ থেকে উপর এবং 3 ভাগের 2 ভাগ, সম্পূর্ণ ঘরে 3 ভাগের 2 ভাগ। এবং দন্তন্য জন্য শিখেছি আমরা ছোট টান। এখানে লক্ষ্য করুন যে এখানে কিন্তু আছে ত প্রথমে আছে, ত তা তেন তে প্রথমে আছে এবং ট টা টে, ট এবং ত কিন্তু প্রথমে আছে এবং দন্তন্য কিন্তু পরে আছে, তাই না? যেহেতু ত এবং টর জন্য একই আচর এবং দন্তন্য আলাদা, সেক্ষেত্রে ট আসুক বা ত আসুক, যেটা আসুক না কেন সেজন্য একটা আচর আসবে। তাহলে এখন এই দুটোর জন্য আমরা কীভাবে লিখব, তন বা টন, ত বা টর জন্য যেহেতু একই আচর, তাই আমরা কীভাবে লিখব, আগে আছে ট, লক্ষ্য করুন আগে কিন্তু হচ্ছে ট, ট লিখব এবং দন্তন্য যুক্ত করে লিখব। এই দুটোকে যুক্ত করে আমরা এভাবে লিখব, ট যেহেতু আগে আছে টর দিকে বাঁকা করে লিখবো আমরা, এই যে ট দন্তন্য এইভাবে বাঁকা করে দেবো, সম্পূর্ণ ঘর স্পর্শ করা যাবে না। যেহেতু আমরা শিখেছি 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগই লিখবো আমরা। লক্ষণ তন টন টান, টন টান টেন, তন টান টেন একই। আগের ট আমরা শিখেছি ট উপরের টান, ট সোজা এবং দন্তন্য এভাবে হতো। বিশেষ যদি আমরা যদি একবার লিখতাম তাহলে কিন্তু এইরকম হতো, ট দন্তন্য টন হতো, ট দন্তন্য টন হতো, কিন্তু এইভাবে হতো। কিন্তু আমরা সেটাকে এভাবে না লিখে এইভাবে বাঁকা করে দিচ্ছি, টন অনেকটা থর মতো। এই আচল লিখলেই আমরা টন টান তেন বা টন টান তেন বুঝবো। এখন লক্ষ্য করুন, যদি আমরা টেন লিখতাম একই আচল কিন্তু, এই টেন 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 মানে এখানে কিন্তু একারটা উজ্জ্ব থাকছে, একারটা বা আকারটা কিন্তু উজ্জ্ব থাকছে। টন টান তেন টেন টন টান তেন সবগুলোর জন্য আমরা ট আগে, যেহেতু ট তা টর দিকে বাঁকা করে দন্তন্য পরে দিচ্ছি, ট আগে দন্তন্য পরে, তাই দন্তন্যকে পরে দিচ্ছি, টটাকে টর দিকে বাঁকা করে লিখছি, দন্তন্য একসঙ্গে লিখলে বাঁকা হয়ে যাচ্ছে, একসঙ্গে লিখে বাঁকা হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করুন, আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি। যদি কি বলতেন, লক্ষ্য বলতেন বলতেন বলতেন, তার কারণে জানি বলতেন, এই যে বল হলো ট ত এদিকে, এই যেতেন বলতেন। করতেন করতেন, এই যে লক্ষণ করতেন, তো না এই যেতেন করতেন করতেন। পড়তেন আমরা সব জায়গাতে দেখেন তেন পাচ্ছি, তেন তার কি পড়তেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা লিখবো খাইতেন, যখন এখানে তো আইও এসেছে, কিন্তু খাইতেন, ঠিক আছে। এই যে এখানে তো এসেছে, আইয়ের ব্যবহার আমরা কত নম্বর লেসন শিখেছি, এর ব্যবহার শিখেছি আমরা লেসন 11তে। আশা করছি আপনাদের মনে আছে। তাহলে কি খাইতেন লিখবো আমরা এখন, খাইতেন কি
খা লিখলাম, ত যেহেতু নিচ থেকে উপর, তাহলে এটার ভেতর থেকে আমরা দিয়ে দেবো, দেখুন তেন, খাই হয়ে গেল, খাইতেন হয়ে গেল। এখন লক্ষণ রেখে যদি লিখি মূলতান, মূলতান, তাহলে কি মূলতান, লক্ষ্য করুন মূলতান, ম লিখলাম, ময় দীর্ঘকার, এই যে ল, মূল, এই যে টান দিলাম, মূলতান। মোট কথা ত বা ট যেহেতু নিচ থেকে উপর এবং দন্ত ন হচ্ছে সোজা টান, তাই আমরাকে ট বা ত যেহেতু প্রথম থাকছে, তাই ট দিকে বাঁকা করে দন্তনা পরে দিলাম, দন্তনা কিন্তু পরে দিলাম, ট ত, দন্তনাটা পরে দিলাম, টর দিকে আসছে, এটা দন্তনা পরে আসছে, ট ত কিন্তু আগে আসছে, তাই এদিকে বাঁকা করে দিলাম, ট তর দিকে বাঁকা করে উপরে টেনে দিলাম, ট ত। এবার লক্ষ্য করুন আমরা লেসন 20 নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন লেসন 20, লেসন 20 আমি বাক্য গঠনটা পরে করছি, শেষে করছি, ভিডিওর শেষে প্র্যাকটিসে দিচ্ছি, কারণ দুইটা নিয়ম যেহেতু পাশাপাশি সামান্য কম বেশি, তাই নিয়ম দুটো আগে আলোচনা করে নিচ্ছি। লেসন 20-এ লক্ষ্য করুন এখানে কিন্তু হচ্ছে নত, নত, নেত, নট, নেটো, নাটো, মানে এই শব্দগুলো যদি থাকে বা উচ্চারিত হয়, তাহলে তার আচরটা কীরকম হবে। লক্ষ্য করুন প্রথমে আমরা 19 নম্বর লেসনে শিখলাম হচ্ছে ত এবং ট ছিল আগে, এখন লক্ষ্য করুন 20 নম্বরে কিন্তু দন্তন্য আগে চলে এসেছে। ত টর জন্য তো আমরা শিখলাম এই আচর নিচ থেকে উপর, এবং দন্তন্যর জন্য শিখলাম হচ্ছে ছোট টান, এটা তো শিখেছি আমরা আগেই। এবং 19 নম্বরে শিখলাম আমরা কি ত দন্তন্য, ত তন টানতেন, টন টানতেনের জন্য থাকে কি টর দিকে বাঁকা, টর দিকে বাঁকা করে দিচ্ছে হচ্ছে এদিকে তন। এখন আমরা লেসন 20-এ লক্ষ্য করুন দন্তন্য কিন্তু আগে আছে, নত, নত, তাহলে এখানে প্রথমে আসছে দন্তন্য এবং পরে আসছে হচ্ছে ত, তাহলে এটাকে আমি কীভাবে লিখব, নতর জন্য এটা আসবে দন্ত, যে প্রথমে দন্তন্য আসছে প্রথমে দন্তন্য লিখবো আমরা, এই যে দন্তন্য তো, এই যে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেহেতু দন্তন্য এটা আগে আসছে, তাই দন্তন্যটাকে আগে দিয়ে টটাকে পরে তুলে দিলাম, এই যে নটো নেটো বা নত নেতো, যেটা বোঝান, এই যে এইভাবে দিলেই হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা প্রথমে টন বা টান বা টেন বা তন যেটা শিখলাম, সেটা যেন ট প্রথমে থাকলে টর দিকে বাঁকা করে লিখছি। এখন আর নত বা নটো দন্তন্য আগে থাকলে দন্তন্যকে আগে দিয়ে ট বাঁকা করে দিচ্ছি, দন্তন্য আগে দিয়ে ট বাঁকা করে দিচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে কি এখন লেসন 20-এ আমরা জানতে পারলাম নত, নেতো, নটো, নেটো, নাটো থাকলে আগে দন্তন্য আসবে, দন্তন্য ট এভাবে দিতে হবে, দন্তন্য ট। এখন লক্ষ্য করুন আমরা লেসন 20-এর আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। যদি লিখি আমরা সনেট, লক্ষ্য করুন সনেট লিখলাম আমরা, তাহলে স লিখলাম এবং নেট, নট, এই যে নট, ন যেহেতু আগে আছে ট, তাহলে আমাদের এই পাশের লেসন 20-এর নিয়মটা কিন্তু চলে আসলো, সনেট। এবার নতবান যদি লিখি এবার নতবান, লক্ষ্য নতবান, তাহলে কি নত, এই যে নত উপরে নত, ব আকার দন্ত, নতবান। নত জানু, লক্ষ্য করুন নত জানু একই রকম, যে নত বর্গের জ আকার নয় রস্য করে নত জানু। এখন যদি লিখে আমরা নটরাজ, লক্ষ্য করুন নটরাজ, নটর কি নট, এই যে নট র একের রা জ, নটরাজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা লক্ষ্য করুন লেসন 19 এবং 20-এর তুলনামূলক একটু এক্সাম্পল দিই। লেসন 19-এ মূলতান লিখেছে মানে মূলতান, এবং লেসন 20-এ শিখলাম হচ্ছে নটরাজ, তাই না। মূলতান তাহলে কি ময় দীর্ঘকার লেখেন, ময় দীর্ঘকার ল, মূল তান, এই যে তন তান, মূলতান, তন এদিকে দিলাম যে তো আগে আছে, তর দিকে বাঁকা বা টর দিকে বাঁকা। এবং নটরাজ, নটো দন্তন্য কিন্তু আগে আছে, ট কিন্তু পড়েছে, এটা কি যে নটো র আকার জ। তাহলে বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন। 19-এর নিয়মটা হচ্ছে
তন্তান, এই যে 19 এই এদিকে, এবং 20 হচ্ছে ন আগে, তাহলে নর দিকে। এই যে তার মানে কি দেখেন, আমরা কিন্তু এটা কি কোন কোন আচরণ শিখেছি, ঠ থ জন্য শিখেছিলাম এই আচরটা। ঠিক আছে, তার মানে 19 20 যেটা নিয়মটা শিখলাম সেটা কিন্তু আগে শিখেছি, ঠ থর জন্য আচর শিখেছি, কিন্তু এখানে আমরা শিখলাম নটর জন্য আচরগুলো শিখলাম। তাহলে কি ন আগে থাকলে নর দিকে বাঁকা করে লিখতে হবে, এবং ট আগে থাকলে টর দিকে বাঁকা করে লিখতে হবে। এই জিনিস শুধু মাথায় রাখবেন, দন্তন্য এবং ট মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে এই আচর দুইটা আপনাদের আর ভুল হবে না। দন্তন্য এবং ট এই দুইটা আচর মাথায় রাখবেন। দন্তন্য আসলে দন্তন্যর দিকে বাঁকা, ট আসলে টর দিকে বাঁকা করে লিখবেন, বা যেটা আগে আসবে। নট আসুক, দন্তন্য যেহেতু আগে আছে দন্তন্য আগে দিলাম, ট যেহেতু আছে ট আগে দিলাম। কিন্তু এটা আবার ভুল করি না, সম্পূর্ণ লাইন কিন্তু হবে না, সম্পূর্ণ লাইন কিন্তু দেওয়া যাবে না। নট হলে নট, টন টান তেন হলে 3 ভাগের 2 ভাগ। এবার আমরা কিছু বাক্য গঠন করি। লক্ষ্য করুন, আমরা লেসন 19 যেটা শিখেছি, যে নিয়মটা শিখেছি সেটার বাক্য গঠন করছি। মা বলতেন আমার সন্তান যেন ভালো থাকে। এখানে লক্ষ্য করুন, মা লিখলাম, বল ত নয়, যে ত ন, বলতেন, আমার সহায়ক ক্রিয়া ব্যবহার আমার সন্তান। লক্ষ্য করুন, দন্ত স দন্তন্য শোন ত ন, এখানে ত ন কিন্তু আছে, সন্তান যেন, যে যেন ভালো, ভালো থাকে। এই যে থেকে থাকে স্থায়িত্বের জন্য, এই সহায়ক ক্রিয়ার জন্য সহায়ক ক্রিয়ার ব্যাপার এটা আর কি থাকে, লিখলাম। এটা কিন্তু লেসন 19। লক্ষ্য করুন, লেসন 19 তন এটা পেলাম আমরা, এই যে তান, এখানে তান ব্যবহার দিলাম। এখানে সাইডে কিন্তু আপনারা 9টা আগে দিতে পারতেন, 9টা আগে দিয়ে তারপরে দন্ত আলাদা করে লিখতে পারতেন, কিন্তু যেহেতু 19 ব্যবহার, তাহলে আমরা 19 নিয়মটা এখানে ফলো করলাম। এবার লক্ষ্য করুন, লেসন 20 যে নিয়মটা, যে এক্সাম্পলটা, সেটা লিখি আমরা। নত জন, এখানে দন্ত ন কিন্তু আগে আছে। তাহলে কি এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, দেখেন আপনারা যখন শর্ট হ্যান্ড লিখবেন শব্দগুলো খেয়াল করতে হবে। নত জানু, বর্গীয় নতর পরে কিন্তু বর্গীয় জ আছে, বর্গীয় জ হচ্ছে উপর থেকে সম্পূর্ণ ঘর। তার মানে কি আমাকে এমনভাবে নতটা লিখতে হবে যেন বর্গীয় জটা ওর ফুল ঘর কাভার করতে পারে। তার মানে কি আমাদের তাহলে মাছ থেকে শুরু করতে হচ্ছে। এই যে নত হলো এই বর্গের জ আকার, নয়ের সুগারে নু, নত জানু। বুঝতে পারছেন? যদি আমরা লিখতাম এইভাবে লিখতাম, এখান থেকে এটুকু লিখে এটুকু লিখতাম, তার কিন্তু বর্গের জটা ফুল হতো না। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন লিখবেন। অবশ্য যখন বারবার প্র্যাকটিস করতে থাকবেন তখন কিন্তু অটোমেটিক চলে আসবে মাথায়, এগুলো মাথায় কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে হয়ে, লক্ষ্য করুন, হয়ে বসে, তাহলে এই যে দন্ত শিখেছে, বসে থাকা, থেকে থাকে স্থায়িত্ব, হ্যাঁ, থর আছর যেটা শিখেছি আমরা, থাকা। নটরাজ, এখানে কিন্তু নট, দেখেন বেশি কিন্তু দন্তন্য ব্যবহার আগে, লেসন 20 দন্তন্য ব্যবহার আগে, নট, এই যে নট লিখলাম, র একারে রা জ, নটরাজ। কি হয়ে গেল? নটরাজ মানতে পারেন না। তাহলে মান, এই যে মান শিখেছি না, মন নম মন, মান দন্ত না আছে, এই যে মান তো একারে তে, মানতে। লেসন 18 যেটা শিখলাম, মন মনম নম, তার মানে এখানে কি এ ব্যবহার কিন্তু আসলো, কিন্তু মান আসছে, তার মানে এটা লিখলাম মানতে পারেন না। প আকার বসন রেখে রে দন্ত না, পারেন হয়ে গেল, পারেন। বা আপনারা চাইলে পর এইভাবে লিখতে পারেন, পারেন একবার লিখতে পারেন, পর একবার পারেন, এটা বুঝতে পারেন, সমস্যা নেই, আপনাদের যেভাবে সুবিধা হয়। পারেন না, প আকার পা বসন রেখে রে দন্ত না, পারেন লিখলাম আমি এখানে, বা আপনারা পর আকার ন এভাবে লিখতে পারেন, পারেন। আপনারা বুঝতে পারলে হলো, মোট কথা আপনারা অনুবাদ করতে পারলেই হলো, এভাবে লিখতে পারেন। এখন লক্ষ্য করুন, আমরা আর বাক্য গঠনে যাচ্ছি না। এবার আমরা যদি লিখি বনেট, যখন লক্ষণ বনেটে লিখলাম, বনেটের জন্য কী আসবে তাহলে? নট, এটা কি লেসন 20 ব্যবহার আসছে, তাহলে ব নেটে, এই যে লক্ষ্য করুন, বনেটে। নটর জন্য যে এই আচর শিখলাম, এর সঙ্গে টে বা টা আকার আসলে, আকার বা রস্যের যেটা আসুক এটা যুক্ত করে দিতে হবে কিন্তু। আবার লক্ষ্য করুন, এখানে যদি লিখে সুলতান 19 নিয়ম, সু, এই যে ল তন, সুলতান, তন কিন্তু এদিকে আসলো। তার মানে আমরা যদি এখন আমরা সারমর্ম করি, সম্পূর্ণ 19 এবং 20 সারমর্ম করি, তাহলে আমরা কি বুঝবো? লেসন 19 শিখলাম আমরা
লেসন 19 শিখলাম ত ন, ত বা ট, ত বা ট, ট থাকলো বা ত থাকলো, যেটা থাক, ট ত প্রথমে আসছে, এর জন্য আমরা ট দিয়ে ট বা ত আগে লিখলাম, বর্ধন্ত ন বাঁকা করে লিখলাম, এদিকে টর দিকে বাঁকা করে। আর লেসন 20-এ আমরা কি শিখলাম, ন আগে আসছে, ন, ত পরে আসছে, এই জন্য আমরা কি নর দিকে আগে দিচ্ছি, নর দিকে বাড়িয়ে দিচ্ছি, যে ন তো, ন ত বা ন টো, এই যে এইভাবে দিচ্ছি, নর দিকে টান। এই দুটো জিনিস আপনারা ভালো করে মাথায় রাখবেন। যেহেতু দুইটা নিয়ম পাশাপাশি, তাই এক টিউটোরিয়াল আলোচনা করলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তন নত, তন নত, তন নত, এভাবে আমরা প্র্যাকটিস করতে পারেন, তাহলে মনে থাকবে তন নত, তন নত, তন নত, মূলত থ ঠর জন্য যে শিখেছি আমরা সেটাই। এভাবে আমরা বারবার প্র্যাকটিস করতে থাকুন। আর প্র্যাকটিস ফাইল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে, সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন।